প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদের আমি ক্লাস নেব হচ্ছে পদার্থবিদ্যার উপর। তো যে টপিকের উপর আমি ক্লাস নেব, টপিক গুলো হচ্ছে চোখের দৃষ্টিজনিত ত্রুটি এবং চোখের ত্রুটির প্রতিষেধক। অ্যাকচুয়ালি আমি তার আগের ক্লাসটা নিয়েছিলাম হচ্ছে লেন্স এবং হচ্ছে চোখ এই বিষয়ে। আজকে আরেকটু চোখের বর্ধিত লেসন, যে চোখের কি কি ধরনের দৃষ্টিজনিত ত্রুটি হয়ে থাকে এই বিষয়গুলো আলোচনা করব এবং বিভিন্ন ধরনের ত্রুটির যে প্রতিষেধক আছে সেই বিষয়ে আলোচনা করব। আপনারা তো আমাকে শুনতে পাচ্ছেন? তো চোখের মূল বেশ কয়েকটি অংশ আছে, এগুলো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। আহ, তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ, প্রতিটাই গুরুত্বপূর্ণ অংশ। তার মধ্যে আহ, বেশি গুরুত্বপূর্ণ বা প্রধান অংশ হচ্ছে চোখের লেন্স। এই কারণেই বেশি গুরুত্বপূর্ণ, কারণ লেন্সের মধ্যে দিয়ে আসলে আমরা যখন কোনো বস্তুকে দেখতে পাই, আহ, সেই বস্তুর যে আলোক রশ্মি, ওই আলোক রশ্মি লেন্সের মধ্যে দিয়ে হচ্ছে চোখের ভিতর প্রবেশ করে। সেই জন্য এই লেন্স গুরুত্বপূর্ণ। এবং চোখের ভিতর প্রবেশ করার করাটাই শুধু গুরুত্বপূর্ণ না, ওই লেন্স যে কাজটা করে দেয় সেটা হচ্ছে আহ চোখের ভিতরে পিছনের অংশে একটা গোলাপি রঙের পর্দা থাকে, যেটার নাম হচ্ছে রেটিনা। সেখানে হচ্ছে আমরা যে কোনো বস্তুকে যখন দেখি সেটার আসলে একটা বিম্ব তৈরি করে দেয় ওই লেন্স, ঠিক চোখের অভ্যন্তরে রেটিনার উপর, এক্সাক্ট রেটিনার উপর। আর ওই বিম্বটা তৈরি করার পর ওখান থেকে হচ্ছে সংকেত আমাদের মস্তিষ্কে চলে যায়, আর তখনই আমরা ওই বস্তুকে দেখতে পাই। এই যে কয়েকটা কথা বললাম, এই ঘটনাগুলো না ঘটলে কিন্তু কখনোই আমরা কোনো বস্তুকে দেখতে পাবো না। অর্থাৎ কোনো বস্তু থেকে আলোক রশ্মি যদি আমাদের চোখের লেন্সের মধ্য দিয়ে ভিতরে ঠিকভাবে প্রবেশ করতে না পারে, আহ এটা হলো এক। দুই নম্বর হলো প্রবেশ করলো কিন্তু বিম্বটা যদি ঠিকভাবে তৈরি না হয়, এ হচ্ছে দুই নাম্বার। আর তিন নাম্বার হচ্ছে বিম্বটা যদি সঠিক স্থানে তৈরি না হয়। এই তিনটা বিষয় যদি না ঘটে, তাহলে আমরা কোনো কিছুই কিন্তু দেখতে পাবো না। চোখ দিয়ে, চোখ থাকা সত্ত্বেও আমরা দেখতে পাবো না। তো লেন্সের ভিতর ভিতর দিয়ে যেহেতু আলোক রশ্মি আমাদের যে আহ, ওকে ডিম্ব বা চোখ, চোখের ভিতরে প্রবেশ করে, আহ কাজেই এই ঘটনাটা হচ্ছে প্রতিসরণ। আলোর প্রতিসরণ ঘটে, প্রতিফলন না, কিন্তু প্রতিসরণ। কারণ আমরা তার আগের আগের ক্লাসগুলোতে জেনেছিলাম যে প্রতিফলন কি, প্রতিসরণ কি। আলোক রশ্মি যখন কোনো একটা পৃষ্ঠ ভেদ করে আহ দ্বিতীয় মাধ্যমে চলে যায়, তখন সেটাই হচ্ছে প্রতিসরণ। এখানেও সেই ঘটনাটাই ঘটে, যে আমাদের চোখের সামনে কোনো বস্তু আছে, সেখান থেকে আলোক রশ্মি এই যে চোখের লেন্স ভেদ করে পক্ষীগোলকের ভিতর চলে যায়। কাজে এই ঘটনাটা হচ্ছে প্রতিসরণ। এই জন্য বলা হচ্ছে চোখের প্রতিসরণ জনিত ত্রুটি সমূহ কি কি। সাধারণত যেহেতু আমাদের লেসনটাই হচ্ছে চোখের দৃষ্টিজনিত ত্রুটি, তো আমরা প্রথমে একটু জেনে নিই যে চোখের আসলে কি কি ধরনের ত্রুটি আছে। এগুলো কিন্তু আহ, অনেকটা এই ত্রুটিগুলো যেগুলো বলবো এখন, এগুলো হচ্ছে অনেকটা লক্ষণ ভিত্তিক, বা একজন পেশেন্টের কাছ থেকে যখন আপনি শুনবেন সমস্যা, তখন হচ্ছে এই ধরনের ত্রুটিগুলোর কথা শোনা যায় সাধারণত। কিন্তু পরে আসলে ওই ত্রুটিগুলোর আলাদা নাম আছে, এগুলো পরে বলবো। তো এগুলো কি কি হতে পারে, যেমন ডবল দৃষ্টি। কখনো কখনো দেখবেন যে পেশেন্ট বলবে যে আমি চোখে দেখতে পাই কিন্তু দুইটা দুইটা দেখি, যে কোনো জিনিস দুইটা দুইটা দেখা যায়। এটাই হচ্ছে আসলে ডবল দৃষ্টি। আরেকটা চোখের সমস্যা হলে বেশিরভাগ পেশেন্টের যে সমস্যাটার কথা বলে, সেটা হচ্ছে ঝাপসা দেখা বা ব্লার ভিশন। ঝাপসা দেখা চোখে স্পষ্ট দেখতে পায় না। তিন হচ্ছে
উজ্জ্বল আলোর চারপাশে হ্যালো মানে হচ্ছে বা শ্যাডো, ছায়া, মানে মনে হবে যে মাঝখানে একটা আলো জ্বলতেছে আর চারপাশে হচ্ছে ছায়া পড়ে আছে, এই ধরনের, মানে যে কোনো বস্তুকে দেখতে গেলে এই ধরনের দেখতে পায়। স্কুইটিং, স্কুইটিং হচ্ছে মানে কোন একটা বস্তু দেখতে গিয়ে আবার দেখে না, দেখতে গিয়ে আবার দেখে না, ছেড়ে দেয়, এই ধরনের ত্রুটিগুলা। আরেকটা ত্রুটির কথা শোনা যায়, অনেক অনেক পেশেন্ট বলে থাকেন আহ যে আমার প্রচন্ড মাথা ব্যথা হয়। মানে এটা কিন্তু দুই ধরনের হতে পারে। পেশেন্ট এসে হয়তো ডাক্তার হিসেবে আপনার কাছে এসে বলবে যে আমার বেশিরভাগ সময় মাথা ব্যথা হয়ে থাকে, মাথা ব্যথা করে। তাহলে আপনাকে কিন্তু ফাইন্ড আউট করতে হবে যে ওনার মাথা ব্যথার কারণটা কি। মাথা ব্যথার অনেক কারণ থাকে। নর্মাল কারণ হচ্ছে যে ঘুম ঠিকভাবে না হওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে খুব বেশি বেশি চিন্তা করা, হ্যাঁ, যেটাকে আমরা দুশ্চিন্তা বলি। আহ, অনেক সময় ওইটাকে অ্যাংজাইটিও আমরা বলে থাকি। মানে খুব বেশি বেশি মানসিক চাপ নেওয়া আর কি, যেটাকে বলা হয়। যে এই ধরনের কারণেও মাথা ব্যথা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যেটা আমরা বলে থাকি মাইগ্রেনের পেন। হ্যাঁ, মাইগ্রেনের পেন যদি হয় সেক্ষেত্রে মাথা ব্যথাটা হবে মাথার পুরো মাথা জুড়ে না, যে কোনো একটা সাইড, এক পাশ মাথা ব্যথা হবে। আর সেই সাথে মাইগ্রেনের পেনের কিছু সিমটম থাকে। আহ, ওই মাথা ব্যথা সাধারণত ভয়ঙ্কর ভাবে থাকবে এবং বমির ব্যাগ হয় বেশিরভাগ ক্ষেত্রে। আলো সহ্য করতে পারে না, শব্দ সহ্য করতে পারে না। মানে ওই ধরনের পেশেন্টরা সাধারণত একদম সাইলেন্ট প্লেসে থাকতে পছন্দ করে, অন্ধকার রুমে থাকতে পছন্দ করে, চুপচাপ থাকতে পছন্দ করে। এই ধরনের যদি হয় মাথা ব্যথার সাথে সিমটম গুলা, তাহলে সেটা হচ্ছে মাইগ্রেনের পেইন। মাইগ্রেনের পেইন অবশ্যই অবশ্যই এক পাশে মাথা ব্যথাটা বেশি হবে, এবং ওই মাথা ব্যথাটা প্রচন্ড আকারে থাকবে কমপক্ষে 2 থেকে 3 দিন। তারপর আস্তে আস্তে হয়তো ছেড়ে দেয়। আর অনেকের বমির ব্যাগ হয়ে থাকে, বমিও হয়। ওইটা হচ্ছে মাইগ্রেন পেইন বা মাইগ্রেনের মাথা ব্যথা যেটা বলি আমরা। আর যেটা বললাম যে মাথা ব্যথার এই যে 2টা কারণ বলে ফেললাম। থার্ড হচ্ছে যদি এই কারণগুলো কোনোটাই আপনি না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে যে ওনার চোখের কোনো সমস্যা আছে কিনা। হয়তো পেশেন্ট নিজেই জানেন না যে ওনার চোখের সমস্যা আছে। মানে জানেন যে উনি একটু ঝাপসা দেখতে পান, এটাকে উনি অতটা গুরুত্ব দেন না, কিন্তু ওইটাই হয়তো দেখা গেছে ওনার মাথা ব্যথার কারণ। সেজন্য ওই যে চোখের দৃষ্টিজনিত সমস্যার সাথে কিন্তু মাথা ব্যথারও লিঙ্কেজ থাকতে পারে, সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আরেকটা হচ্ছে দৃষ্টিশক্তি। আহ দৃষ্টিশক্তি বলতে পারেন যে ঝাপসা দৃষ্টি জনিত ত্রুটি যেটা, সেটাই তো দৃষ্টি ত্রুটি। এখন ঝাপসা জনিত আহ ত্রুটিরও কিন্তু অনেকগুলা কারণ থাকতে পারে। এখানে দৃষ্টিশক্তি বলতে বোঝাতে চাচ্ছি, অনেক সময় দেখা যায় কেউ কেউ আছে যে কাছেও স্পষ্ট দেখেন না, আবার দূরেও স্পষ্ট দেখেন না। অর্থাৎ কাছে দূরে কোথাও স্পষ্ট দেখেন না। আবার অনেকে আছে হয় কাছে স্পষ্ট দেখেন না, কিংবা দূরে স্পষ্ট দেখেন না। তাহলে দেখেন দুইটা ত্রুটির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। একটা বললাম যে কাছে অথবা দূরে কোথাও স্পষ্ট দেখেন না, মানে কোথাও স্পষ্টই দেখেন না, এটাও তো ঝাপসা দৃষ্টিজনিত ত্রুটি। কিন্তু আরেকটা ত্রুটি হচ্ছে যে হয়তো কাছে স্পষ্ট দেখেন না কিন্তু দূরে স্পষ্ট দেখেন, কিংবা দূরে স্পষ্ট দেখেন না কাছে স্পষ্ট দেখেন, এই ধরনের ত্রুটি কিন্তু আছে। তাহলে এখানে যেটা দৃষ্টি শক্তিজনিত ত্রুটি, এটা হচ্ছে আসলে ওই ধরনের ত্রুটি যেটা কাছে অথবা দূরে স্পষ্ট দেখেন না। এটা হচ্ছে দৃষ্টি শক্তিজনিত ত্রুটি। আর আরেকটা ত্রুটি যেটা অনেক আগে আগে মানুষের ছিল না, কিন্তু বর্তমানে বেশি হচ্ছে, সেটা হচ্ছে এই যে স্মার্ট ডিভাইস, মানে হচ্ছে মোবাইল ফোন, অথবা দীর্ঘ সময় ধরে টিভি দেখা, অথবা দীর্ঘ সময় কম্পিউটার চালানো। এই সমস্ত স্মার্ট ডিভাইস ইউজ করার ফলে চোখের যে ত্রুটিগুলো হচ্ছে, এগুলো এক ধরনের ত্রুটি। এবং আহ, এগুলা হচ্ছে সাধারণত রেডিয়েশন জনিত ত্রুটি। অর্থাৎ প্রতিটা স্মার্ট ডিভাইসেরই কিন্তু একটা রেডিয়েশন বা রশ্মি সেখান থেকে নির্গত হয়, যেগুলো দীর্ঘ সময় যদি স্মার্ট ডিভাইস ইউজ করা হয় সেই ক্ষেত্রে ওই চোখের লেন্সের উপর
প্রেসার পড়ে কিংবা রেটিনার সমস্যা হয়, আর তখন দেখা যায় দৃষ্টিজনিত সমস্যা দেখা দেয়। তো এই হচ্ছে আসলে যখন একজন পেশেন্ট এসে চোখের সমস্যার কথা বলবেন, তখন এই ধরনের কোনো না কোনো একটা কথা হয়তো বলে থাকবেন, কিংবা ধরনটা হয়তো উনি প্রকাশ করতে পারবেন না। উনি এমনি হয়তো বলবেন যে আমি তো দূরে ঠিক মতো দেখি না, অথবা এসে বলবেন যে আমার মানে প্রায় মাথা ব্যথা হয়, অথবা বলবেন যে আমি কাছে দূরে কোনোটাই ঠিক মতো দেখি না। এরকম বিভিন্ন ধরনের কথা বলতে পারেন। তো এই যে বিভিন্ন সিমটম গুলাকে বললাম আমি, আসলে এগুলাকে ক্যাটাগরিতে যদি ফেলা হয়, তাহলে ৪ ধরনের ত্রুটি রয়েছে চোখের, এবং ৪ টা ধরন হচ্ছে মাইওপিয়া, যেটার বাংলা নাম হচ্ছে নিকট দৃষ্টিজনিত ত্রুটি। তারপর হচ্ছে হাইপারোপিয়া বা দূরদৃষ্টিজনিত ত্রুটি। আরেকটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, বা অ্যাস্টিগমাটিজম যেটাকে বলা হয়। আরেকটা হচ্ছে প্রেসবায়োপিয়া। এই হচ্ছে ৪ ধরনের চোখের ত্রুটি। মানে ধরন যদি আমরা করে থাকি, আগেরগুলা বলছি কিন্তু সমস্যার কথা। কিন্তু সব সমস্যাগুলোকে এই ৪ টা ক্যাটেগরির কোনো না কোনো একটাতে পড়বে। আ এই হচ্ছে ৪ টা ধরন। এখন আমরা দেখি যে মায়োপিয়া এটা আসলে কোন ধরনের ত্রুটি? মায়োপিয়ার বাংলায় হচ্ছে নিকট দৃষ্টিজনিত ত্রুটি। তো এটা কি? এটা হচ্ছে আ সেই ধরনের দৃষ্টি সমস্যা যারা কাছের বস্তু পরিষ্কার দেখতে পায়, কিন্তু দূরের বস্তু হচ্ছে পরিষ্কার দেখতে পায় না। এবং এজন্য এটাকে বলা হয় নিকট দৃষ্টি। নিকট দৃষ্টি মানে কাছের আ সবকিছু স্পষ্ট দেখতে পান, কিন্তু দূরের কোনো কিছুই স্পষ্ট দেখতে পান না। তো নিকট দৃষ্টি সাধারণত আ এটা মানে মেডিকেল সায়েন্স এর মতে অনেক সময় বলা হয় যে এটা বংশগতভাবে অনেক সময় পেয়ে থাকে। আ আর যারা বংশগতভাবে পেয়ে থাকে, ওই যে ছোটবেলায় এটা ধরা পড়ে। মানে ছোটবেলায় দেখা যাবে যে আ ওই যে বাচ্চার সে কাছের জিনিস স্পষ্ট দেখতে পাবে, কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পাবে না। তো এটা ছোটবেলায় ধরা পড়ে যারা বংশগতভাবে পেয়ে থাকে। কিন্তু আ এটা এমন না যে বংশগতভাবেই পেতে হবে। এটা দেখা গেছে অনেকে মানে বয়স হওয়ার পরেও এই সমস্যা হতে পারে যে হ্যাঁ, হঠাৎ করে দেখা গেল যে উনি দূরের জিনিস স্পষ্ট দেখতে পান না। কাছের জিনিস স্পষ্ট দেখেন। তখন এটাকে বলা হবে মায়োপিয়া। তো এটা আ মানে যেগুলা হাইপার মায়োপিয়া, আ গ্লুকোমা বলা হয়, ছানি এবং রেটিনাল বিচ্ছিন্নতার উচ্চ ঝুঁকির সাথে যুক্ত। মানে বলা হচ্ছে যাদের নাকি এই সমস্যাটা অনেক বেশি বা দীর্ঘদিন যদি এই সমস্যাটাকে ধরে রাখেন, তাহলে তাদের হচ্ছে গ্লোকোমা, অথবা চোখের ছানি, অথবা চোখের যে রেটিনা আছে, এই রেটিনাটা বিচ্ছিন্ন বলতে হচ্ছে ভিতরে তো প্রত্যেকটা অংশেরই একটার সাথে একটা সম্পৃক্ত থাকে। কিন্তু সেখানে এটা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থেকে থাকে, অথবা চোখের ছানি পড়ার সম্ভাবনা থেকে থাকে। তো আমরা তাহলে জানলাম যে মায়োপিয়া এটা কোন ধরনের ত্রুটি। হাইপারোপিয়া বা দূরদৃষ্টিজনিত ত্রুটি এটা ঠিক তার উল্টোটা। অর্থাৎ কাছের জিনিস স্পষ্ট দেখে না, বাট দূরের জিনিস স্পষ্ট দেখে। এটাকে বলা হয় হাইপারোপিয়া। আর এটাও উত্তরাধিকার সূত্রে অনেকে পেয়ে থাকে। মানে সবকিছু উত্তরাধিকার সূত্রে পেতেই হবে তা না। এটা অনেকের দেখা গেছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও হয়। আর এটারও যদি দীর্ঘদিন কেউ এই ত্রুটি চিকিৎসা না নিয়ে মানে ধরে রাখেন, তাহলে সেই ক্ষেত্রেও গ্লোকোমা, অথবা স্কুইন্ট, অথবা অ্যাম্বলোপিয়া ইত্যাদি হওয়ার ঝুঁকি থাকে। তো আহ, এখন আমরা যে ২ টা ত্রুটির কথা বললাম, একটা হচ্ছে মায়োপিয়া আর একটা হাইপারোপিয়া। ২ টা জাস্ট একটু বেসিক যে কেন হয়। আসলে হাইপারোপিয়ার ক্ষেত্রে আমরা চোখের সামনে যে বস্তু থাকে, ওই যে বললাম যে ওই বস্তু থেকে আলোক রশ্মি লেন্সের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করে এবং বিম্ব হচ্ছে রেটিনার উপর সৃষ্টি হয়। কিন্তু হাইপারোপিয়ার ক্ষেত্রে ওই বিম্বটা রেটিনার পিছনে সৃষ্টি হয়। পিছনে বলতে ওই যে আমি একটু আগে বলেছিলাম যে
স্বাভাবিক দৃষ্টি বা স্পষ্টভাবে দেখতে পান, এরকম যদি একজন মানুষ হন, তাহলে তার বিম্বটা একেবারেই স্পেসিফিক ভাবে রেটিনার উপর সৃষ্টি হবে। আর যদি ওই বিম্বটা দেখা যায় চোখের কোনো ধরনের ত্রুটির কারণে, যে হয় রেটিনার সামনে অথবা পিছনে সৃষ্টি হয়, তাহলেই সেটা হচ্ছে ত্রুটি। কোন ধরনের ত্রুটি? যদি রেটিনার সামনে সৃষ্টি হয়, অর্থাৎ ঠিক রেটিনার পর্দাটা যেখানে আছে সেখানে সৃষ্টি না হয়ে দেখা গেল যে একটু আগে সৃষ্টি হয়ে গেছে, মানে রেটিনার পর্দা পর্যন্ত যায় নাই ওই বিম্বটা, তখন সেই ত্রুটিটাই হচ্ছে মায়োপিয়া। অর্থাৎ ওই ব্যক্তি দূরের বস্তু ঝাপসা দেখবেন, কাছের বস্তু স্পষ্ট দেখবেন। আর যদি দেখা যায় যে প্রতিবিম্বটা রেটিনার পিছনে, মানে রেটিনার পর্দা যেখানে আছে তার থেকেও আরো পিছনে চলে গেছে বিম্ব, সেই ক্ষেত্রে হচ্ছে হাইপারোপিয়া। অর্থাৎ বস্তু কাছের বস্তু হচ্ছে ওই ব্যক্তি ঝাপসা দেখবেন, আর দূরের বস্তু স্পষ্ট দেখবেন। এই হচ্ছে আহ, দুইটার মূল কারণ। এছাড়াও আরো কারণ আছে, আমি একটু একটু করে বলবো। দেন হচ্ছে অ্যাস্টিগমাটিজম। এটা কি? এটা হচ্ছে প্রতিসরণকারী ত্রুটি যা কর্নিয়ার অসমমিত বক্রতা থাকলে ঘটে। এটা হচ্ছে জন্মগতভাবে অনেক সময় অনেকের, আমাদের যে আই বল আছে, ওই আই বল আই বদলে ত্রুটি থাকতে পারে। অর্থাৎ এটা আহ কি বলবো যে আহ, মানে এটা সমতা না থেকে দেখা গেল যে আই বলটা কোথাও একটু হালকা চ্যাপ্টা বা একটু লম্বা হতে পারে, যে যেটা সমতা নেই আর কি। তো সেক্ষেত্রে কর্নিয়ারও একটু ব্যতিক্রমতা থাকবে। আর ওই ধরনের ক্ষেত্রে নিশ্চয়ই ওই ব্যক্তির যদি লেন্সের মধ্যে দিয়ে আলোক রশ্মি প্রবেশ করে, ওই বিম্বটা কিন্তু, কারণ লেন্সের তো একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতা অনুসারে বিম্ব যেখানে সৃষ্টি হবে সে ততটুকু দূরেই সৃষ্টি হবে। কিন্তু যেহেতু ওনার আইবলটা আসলে সমতা নেই, সেহেতু বিম্বটা সঠিক জায়গায় সৃষ্টি হচ্ছে, কিন্তু ঠিক ওই যে রেটিনার পর্দার উপর আর পড়ছে না। তাহলে ওই ত্রুটির কারণে কিন্তু ওই ব্যক্তি বা ব্যক্তিনি যে হোক কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাবেন না। এবং সাধারণত এই যদি অ্যাস্টিগমাটিজম এ ত্রুটি থাকে, তাহলে ওই মানুষগুলো কি করে দেখবেন যে কোনো বস্তু দেখার সময় ভ্রু কুঁচকে দেখবে, একদম ভ্রু কুঁচকে চোখগুলাকে মিটমিট করে ছোট করে দেখবে। এবং তাদের প্রায়শই মাথা ব্যথা হয়, চোখে জ্বালা হয়, এবং রাতের বেলা দেখতে অসুবিধা হয়। এবং রাতের বেলা দেখতে অসুবিধা হয়, সেটা আরেকটা সমস্যা কিন্তু আছে, যেটাকে রাত কানা বলা হয়ে থাকে বা চালসে। অর্থাৎ মানুষের বয়স যখন 40 বছর পার হয়ে যায়, ওই তখন অনেকে কিন্তু, সবাই না, অনেকে ওই রাতে দেখতে সমস্যা হয় বা রাত কানা, দিনের বেলা ঠিক দেখে। আবার 40-এর বয়স যখন পার হয়ে যায়, তখন আবার অনেকে কাছের ছোট ছোট যে কোনো লেখা বা ছোট বস্তু, ওগুলোকে স্পষ্ট দেখতে পায় না। তখন একটা রিডিং গ্লাস বা রিডিং চশমা চোখে দিয়ে কাছের ছোট জিনিসগুলো দেখতে পাবো। ওটা কিন্তু মানে যে চারটা ক্যাটাগরি বললাম, এই চারটা ক্যাটাগরির অন্তর্ভুক্ত না, বা ওইটাকে সাধারণত চোখের ত্রুটি হিসেবে ওইভাবে ধরা হয় না। ওটাকে চালসে বলা হয় বা বয়সজনিত ত্রুটি বলা হয়। ওষুধ দেওয়া হয়েছে, এই জন্য একটু একটু ওষুধ দেওয়া হয়েছে। এক্সকিউজ মি, যেখানে ছিলাম, তাহলে যেটা বললাম যে চালসে বা আহ, 40 ঊর্ধ্ব বয়স্কদের
দৃষ্টিজনিত যে ত্রুটিটা হয়ে থাকে, যে রাতে অনেক সময় দেখতে পায় না কিংবা কাছের ছোট লিখা বা ছোট বস্তু দেখতে পায় না, এটা কিন্তু এই ৪ টা ক্যাটেগরির মধ্যে পড়ে না। ওটা বয়সজনিত ত্রুটি। কিন্তু এখানে যেটা আমি বলছিলাম যে অ্যাস্টিগম্যাটিজম, আ এটা হচ্ছে জন্মগতভাবে যদি আইবল বা আমাদের যে অক্ষিগোলক আছে, এটা যদি অসম হয়ে থাকে, তাহলে আ সেক্ষেত্রে কি হয়? যে একটা বস্তু থেকে যে আলোক রশ্মিগুলা আসে, আ ওগুলা আ দেখা যায় লেন্সের মধ্যে দিয়ে প্রবেশ করার পর রেটিনার ঠিক নির্দিষ্ট জায়গায় বিম্ব সৃষ্টি হয় না। তখন ওই ব্যক্তি বা ব্যক্তিনি চোখ মানে কুঁচকে যেকোনো বস্তুকে দেখতে হয়, মাথা ব্যথা করে, চোখের উপর চাপ পড়ে, ঝাপসা দেখে ইত্যাদি, ইত্যাদি। এটাই হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। আর প্রেসবায়োপিয়া যেটা, এটা হচ্ছে চোখের যদি লেন্স কারো শক্ত হয়ে যায় কোনো কারণে, আ মানে নমনীয় না আরকি। আ সেই ক্ষেত্রে এই ত্রুটি হয়ে থাকে। এবং এই প্রেসবায়োপিয়া এটা সাধারণত মানে বয়স যখন ৪০ বছর পার হয়ে যায় তখন সাধারণত এই ত্রুটি যদি কারো হয়ে থাকে, অ্যা তখন হতে পারে আরকি। আ আর এ ধরনের ক্ষেত্রে মানে আমি একই সাথে বলে ফেলি, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে সাধারণত আমাদের চোখের জন্য আ উপকারী ভিটামিন হচ্ছে ভিটামিন এ। তাহলে এ উপস্থিত আছে এই ধরনের খাদ্য যেগুলা, ওই ধরনের খাদ্য মাঝে মধ্যেই খাওয়া উচিত। আ তাহলে এ ধরনের ত্রুটি হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন দেখি যে মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া, আ এটা যে বললাম যে বংশগত ত্রুটি হিসেবে অনেক সময় অ্যা আমরা আ দেখি। তো এক্ষেত্রে কি, কি? মানে কি, কি কারণ? তো কারণ আমি ২ টা বলেছিলাম একটু আগে। আ একটা হচ্ছে ওই যে রেটিনার যদি সামনে বিম্ব সৃষ্টি হয়, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে যদি রেটিনার পিছনে সৃষ্টি হয়। তো এখানে অন্যান্য কারণের মধ্যেও আছে যেগুলা, যেমন চোখের বলের দৈর্ঘ্য খুব লম্বা বা খুব ছোট হয়ে গেলে। অর্থাৎ আমাদের যে আইবল আছে, এই আইবলের কিন্তু এটা তো হচ্ছে ডিম্বল আকৃতির। মানে একদম সুষম গোল না কিন্তু। আইবলটা হচ্ছে ডিমের মতো অনেকটা। তো এই ডিমের মতো হওয়াতে এটা দৈর্ঘ্য বরাবর একটা নির্দিষ্ট লেংথ থাকে, আ এবং প্রস্থ বরাবর একটা লেংথ থাকে। তো যদি দেখা যায় যে দৈর্ঘ্য বরাবর এটা খুব লম্বা হয়ে গেছে কিন্তু বা খুব ছোট হয়ে গেছে। ওই যে অনেক সময় আমরা বলি না যে টানা, টানা চোখ, মানে অনেক সময় মেয়েদের টানা, টানা চোখ থাকে। এটা হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর যদি চোখ লম্বা হয়, তাহলে কিন্তু এই ধরনের ত্রুটি হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অথবা কর্নিয়ার আকৃতি যদি নিয়ে কোনো সমস্যা থাকে। কর্নিয়ারও তো একটা সাইজ থাকে। এটা যদি দেখা গেল যে বড় অথবা ছোট, সেক্ষেত্রে এ ধরনের ত্রুটি হতে পারে। আর হচ্ছে লেন্সের বার্ধক্য জনিত কারণ, অর্থাৎ বয়স হয়ে গেছে, সেক্ষেত্রে লেন্সের ক্ষমতা কমে আসছে। তখন তো বিম্বটা হয়তো পরিষ্কারভাবে তৈরি করতে নাও পারে। তাহলে এগুলা হচ্ছে অন্যান্য কারণের মধ্যে আ চিহ্নিত। এখন দেখি আমরা যে এই যে কিছু ত্রুটি আলোচনা করলাম, আ এগুলার মানে চিকিৎসা হিসেবে কি আমরা চিন্তা করতে পারি? আ চিকিৎসার কথা যদি বলতে যাই, আ কমনলি আমরা জানি যে চোখের দৃষ্টিজনিত সমস্যা হলেই, দৃষ্টিজনিত বলতে যে কাছের জিনিস স্পষ্ট দেখেন না অথবা দূরের জিনিস স্পষ্ট দেখেন না, এই ধরনের সমস্যা হলেই আ মানে অ্যালোপ্যাথিক ডাক্তাররা কি করেন? যে চশমা পরায় দেন পেশেন্টকে। অর্থাৎ চোখে পরীক্ষা করেন। পরীক্ষা করে দেখেন যে উনার আ চোখে কত পাওয়ারের লেন্সের চশমা পড়লে উনি স্পষ্ট দেখতে পান। আ সেটা বিভিন্ন পাওয়ারের লেন্স, উনাদের একটা আ ইয়ে থাকে, ফ্রেম থাকে, চশমার ফ্রেম থাকে, যেটার মধ্যে ওই যে বিভিন্ন পাওয়ারের যে লেন্সের গ্লাস বসানো যায়। তো বসিয়ে, বসিয়ে ডাক্তার দেখেন যে কোনটাতে স্পষ্ট দেখতে পান। তো যেহেতু ওই গ্লাসের মধ্যে পাওয়ার লেখা থাকে, যেই পাওয়ারের লেন্সটা বসানোর পর স্পষ্ট দেখতে পান, উনি প্রেসক্রিপশনে সেটা লিখে দেন যে, হ্যাঁ, আপনার হচ্ছে এই এত পাওয়ারের মানে আ গ্লাসের চশমা পড়তে হবে। এখন পাওয়ার কিন্তু আবার ২ ধরনের হয়ে থাকে। মানে প্লাস
প্লাস এবং মাইনাস পাওয়ার, কখন প্লাস পাওয়ার হয় এবং কখন মাইনাস পাওয়ার হয়। যদি কোনো ব্যক্তি কাছের জিনিস স্পষ্ট দেখতে না পান, কাছের জিনিস স্পষ্ট দেখতে না পান কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পান, তাহলে ওই ব্যক্তির হচ্ছে প্লাস পাওয়ার। আর যদি কোনো ব্যক্তি দূরের জিনিস স্পষ্ট দেখতে না পান, কাছের জিনিস স্পষ্ট দেখতে পান, তাহলে তার হচ্ছে মাইনাস পাওয়ার। এটা আপনারা মনে রাখবেন। তার মানে হচ্ছে আহ, ধরেন আপনার কাছে যদি একজন পেশেন্ট আসেন যিনি আগেই হচ্ছে চোখের সমস্যা হয়েছে এবং চশমা ব্যবহার করেন, কিন্তু তারপরে কিছুদিন ব্যবহার করার পর হয়তো দেখা গেল যে উনি ওই চশমাতেও ভালো দেখতে পাচ্ছেন না। তো উনি দেখা গেল যে একজন অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে আগে দেখিয়েছিলেন, কিন্তু এখন চিন্তা করছেন না আমি একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাই, দেখি ওনাদের যদি ওষুধ থাকে মানে খেয়ে এটা সমাধান হয় কিনা। তো তাহলে প্রথমত আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে উনি আসলে কাছে দেখতে পান না, না দূরে দেখতে পান না, সেটা আপনাকে জানতে হবে। তো একজন স্মার্ট ডাক্তার হিসেবে মানে আপনি তো পেশেন্টকে যদি জিজ্ঞেস করেন যে আপনি আহ, মানে কোথায় দেখতে পান না, মানে কাছে না না দূরে, এটা তো পেশেন্ট বলেই ফেলবেন যে হয়তো আমি কাছে ভালো দেখি না অথবা দূরে ভালো দেখি না। কিন্তু একজন স্মার্ট ডাক্তার হিসেবে আহ, আপনার উচিত হবে ওই যে আমি একটু আগে একটা ক্লু দিলাম যে যারা কাছে স্পষ্ট দেখতে পান না তাদের পাওয়ার হচ্ছে প্লাস, আর যারা দূরে স্পষ্ট দেখতে পান না তাদের পাওয়ার হচ্ছে মাইনাস। তাহলে আপনি যদি দেখেন যে হ্যাঁ উনি চশমা চোখে দিয়ে আসছেন, তাহলে আপনি স্মার্ট ডাক্তার হিসেবে বলবেন যে হ্যাঁ আপনার এই চশমার পাওয়ার কি প্লাস না মাইনাস। তো উনি হয়তো বললো যে হ্যাঁ আমার চোখের চশমার পাওয়ার হচ্ছে +1.5। ব্যাস, আপনি বললেন ও আচ্ছা আপনি তো মনে হয় কাছে ভালো দেখেন না। তখন কিন্তু পেশেন্ট বুঝবে যে না আপনি তো অনেক দক্ষ ডাক্তার, যে আপনি চশমার পাওয়ার শুনে আপনি বলে ফেলছেন যে উনি কোথায় ভালো দেখেন না। এবং একজন ডাক্তার হিসেবে সেটা জানা উচিত। তো সেজন্য আমি ওই ইয়েটা দিলাম, ক্লুটা দিলাম। আর যদি বলে যে মাইনাস পাওয়ার, তাহলে আপনি বুঝবেন যে না উনি দূরে স্পষ্ট দেখতে পান না। এখন একটা ব্যাপার আছে, যদি আপনার কাছে এসে বলে আমি কাছেও ভালো দেখি না দূরে ভালো দেখি না, তাইলে তো আপনি বিপদে পড়ে গেলেন যে ওনার এটা কোন ধরনের সমস্যা। এখন এই সমস্যাটা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে যে ওনার চোখে ওই যে দীর্ঘদিন আমি বলছিলাম যে দীর্ঘদিন যদি কাছে অথবা দূরে এই সমস্যাকে ধরে রাখা হয়, তাহলে কিন্তু ছানি পড়তে পারে, গ্লুকোমা হতে পারে। তো তাহলে আহ মানে খুব বেশি সম্ভাবনা হচ্ছে যে কাছেও ভালো দেখে না দূরেও ভালো দেখে না। তখন আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনি কি কোনো জিনিসকে দুইটা দেখেন, অথবা রিং রিং আলোর মতো দেখতে পান কোনো বস্তুর আশপাশে। মানে উনি যদি এই ধরনের কথা বলে, তাইলে আপনাকে অনুমান করতে হবে যে হ্যাঁ ওনার চোখে ছানি পড়ার সম্ভাবনা যথেষ্ট। তো এখন হয়তো বলতে পারেন যে ছানি পড়ার তো সম্ভাবনা যথেষ্ট, কিন্তু আমি কি করে বুঝবো, অ্যালোপ্যাথি ডাক্তার তো মেশিন পত্র আছে, আমরা কি করে বুঝবো। মেশিন পত্র তো একজাক্ট রিপোর্ট পাওয়ার জন্য, কিন্তু মেশিন পত্র ছাড়াও আপনি অন্ততপক্ষে বুঝতে পারবেন যে না হ্যাঁ ওনার এই সমস্যাটা আছে। সেটা কিছুই না, আপনি চোখের যদি ওনার লেন্সের দিকে তাকান, যদি ছানি পড়ে থাকে তাহলে দেখবেন যে লেন্সটা একটু সাদা হালকা ঘোলা, কিন্তু লেন্স থাকবে স্বচ্ছ কালো। যদি না ওনার ক্যাট সাইজ চোখ না হয়ে থাকে, মানে বিড়াল চোখ না হয়ে থাকে। বিড়াল চোখ সেটা ভিন্ন, ওদের এমনি খোলা থাকে। কিন্তু স্বাভাবিক চোখ হলে যদি ছানি পড়ে তাহলে হচ্ছে ওনার চোখের লেন্সের কালারটা কালো থাকবে না, একটু সাদা 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 বর্ণ থাকবে। ওইটাই হচ্ছে আসলে ছানি, মানে উপরে একটা মেমব্রেন পর্দা পড়ে। তো আপনি কিন্তু মোটামুটি তখনই নিশ্চিত হতে পারবেন যে হ্যাঁ, ওনার ছানি পড়ে গেছে। বাস, তাহলে এটা একটা সমস্যা, কাছে অথবা দূরে না দেখার। আরেকটা সমস্যা হচ্ছে অনেকের বাইফোকাল ভিশনারি প্রবলেম থাকে, মানে দুই জায়গাতেই ওনারা স্পষ্ট দেখতে পান না। সেই ক্ষেত্রেও চশমা দেওয়া হয়, সেই চশমাটা বাইফোকাল লেন্সের চশমা দেওয়া হয়। মানে বাইফোকাল লেন্স বলতে দেখবেন যে ওদের চশমাটা মাঝখান দিয়ে একটা মানে মনে হয় যে দাগ কেটে রাখছে, উপরেও পাওয়ার আছে নিচেও পাওয়ার আছে, মানে উপরেও লেন্স আছে নিচেও লেন্স আছে। এটা হচ্ছে বাইফোকাল। এবং দুইটা কিন্তু দুই ধরনের পাওয়ার, একটা প্লাস একটা মাইনাস। ওই যখন দূরে দেখতে পাই তখন কিন্তু আমরা চোখে উপরে পাতাটা মানে সরাই উপরে তুলে ফেলি, আর যখন কাছে দেখি তখন চোখ কিন্তু নিচে নামাই নি। তো কাজেই দূরে দেখতে গেলে ওই তখন চশমার উপরের অর্ধেকের উপর অংশ দিয়ে দেখা হয়, সেখানে থাকে
আহ, যেহেতু দূরে ভালো দেখতে পায় না, তার মানে মাইনাস পাওয়ারের লেন্স থাকবে। আর যদি কাছে ভালো দেখতে পায় না, মানে নিচের দিকে তাকায় দেখবে, সেখানে প্লাস পাওয়ারের লেন্স থাকবে। এটাই হচ্ছে বাইফোকাল, মানে বাইফোকাল লেন্সের চশমা। তো এই যে বললাম যে দুই ধরনের সমস্যার কারণে এটা হতে পারে। মানে এখন আমি বললাম যে যদি এসে পেশেন্ট এই ধরনের কথা বলেন, তাহলে আপনি সমস্যা কোনটা কিভাবে বুঝবেন? তাহলে আমি তো দুইটারই বলে দিলাম যে সেটা সানিও হতে পারে, আবার এই ধরনের বাইফোকাল সমস্যাও হতে পারে। তো আপনি পেশেন্টের সাথে কথা বলতে হবে যে আপনি যদি দেখেন যে বাইফোকাল, তাহলে আপনি চশমাটা কবে নিয়েছেন বা লাস্ট কবে ডাক্তার দেখিয়েছেন। যদি বলে এমন যে আমি তো 2 মাস আগে দেখিয়েছি, তখন তো ভালোই দেখতাম কিন্তু এখন দেখতেই পাই না, এই চশমা দিয়েও দেখতে পাই না, তাহলে আপনি তখন দেখবেন চোখের মধ্যে ছানি আছে কিনা, মানে ওই যে হালকা ঘোলা এরকম কিছু দেখা যায় কিনা। যদি দেখেন যে চোখ মানে একদম ক্লিয়ার, তাহলে হতে পারে যেটা যে ওনার চোখের পাওয়ারটা আবার চেঞ্জ হয়ে গেছে। তখন আপনার কাছে দুইটা সমাধান। একটা হচ্ছে যে ওনাকে হয়তো বলতে পারেন যে আপনি আবার চোখের ডাক্তারের কাছে গিয়ে আহ, আপনার পাওয়ারটা চেক করে নেবেন। আপনার হয়তো পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে, এবং চেক করে চশমাটাকে চেঞ্জ করতে হবে, মানে চশমার লেন্সটাকে চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে এক্সিস্টিং প্রবলেমের যে এক্সিস্টিং মানে সলিউশন আর কি। অর্থাৎ ওই চশমা পড়তেছে, ওই চশমাটাকে আপনি আবার রেমেডি দিয়ে দেওয়া। বাট যেহেতু আপনার কাছে আসছে, আমাদের হোমিওপ্যাথি মতে কিন্তু দৃষ্টিজনিত সমস্যার বেশ কয়েকটা মেডিসিন আছে। আপনারা মেডিসিন সাবজেক্ট যখন পড়বেন বা যিনি পড়ান, নিশ্চয়ই উনি বলবেন, তবু আমি একটু বলছি। হ্যাঁ, ফিজিস্টিগমা আছে, সিনারের মেরিটিমা আছে, বা আরো বেশ কয়েকটা মেডিসিন আছে। আহ, কাজেই এই, আপনারা হচ্ছে ওনার কোন ধরনের সমস্যা, এগুলো বিশদ আলোচনা করবেন মেডিসিন সাবজেক্ট যখন পড়বেন সেই টিচার, বা সেখান থেকে আপনারা আরো প্রশ্ন করে জেনে নিতে পারবেন। আমি ওইখানে ব্যাপকভাবে বলবো না। বাট আমাদের মেডিসিন আছে, হ্যাঁ, কোন ধরনের দৃষ্টির জন্য কোন ধরনের মেডিসিনটা উপযুক্ত, বা তার সিমটম অনুসারে সেই মেডিসিনটা কিন্তু আপনি ওনাকে প্রেসক্রাইব করতে পারেন। আর চশমার কথা বললাম, যেহেতু উনি চশমা ইউজ করতেছেন, কাজেই ওটার রিমেডি হিসেবে আপনি সেই সাজেশনটা দিতে পারেন। তাহলে এই যে প্রতিসরণ ত্রুটির জন্য আমি যে চিকিৎসার এখানে কিন্তু আমি অনেক কিছু বললাম। আর হচ্ছে মানে ওয়েস্টার্ন মেডিকেল সায়েন্সে বা অ্যালোপ্যাথিতে যেটা করা হয় আজকাল, যে অনেকে দেখা গেছে অপারেশন করেন ছানি পড়লে। তারপর কন্টাক্ট লেন্স মানে হচ্ছে ওই চশমা ইউজ না করে ওখানেই হচ্ছে কৃত্রিম লেন্স চোখের মধ্যে বসানো যায়, কন্টাক্ট লেন্স ইউজ করেন। তো এখন আমরা দেখি যে যোগাযোগ লেন্স কি। এটা হচ্ছে মানে আমাদের চোখের পৃষ্ঠ কন্টাক্ট লেন্স দ্বারা আবৃত, যা প্রতিসরাঙ্ক ত্রুটি সংশোধন করে। আহ, আপনার চক্ষুর বিশেষজ্ঞ সঠিক লেন্স নির্ধারণ করবেন, এবং কিভাবে সেটা মানে আপনাকে পড়তে হবে বা খুলতে হবে এগুলো বলে দিবেন। আসলে ওই কন্টাক্ট লেন্সকে বলা হচ্ছে যোগাযোগ লেন্স। অর্থাৎ যেটা অনেকে এখন ফ্যাশন স্বরূপ, মানে মেয়েরা বিশেষ করে বিভিন্ন কালারের কালারফুল কন্টাক্ট লেন্স চোখে পরেন। ওই যে ক্যাটস আই, ব্লু, রেড, মানে বিভিন্ন কালারের কন্টাক্ট লেন্স পরেন, যেটা চোখের জন্য মোটেও ভালো না, ক্ষতিকর। যাক, রিফ্লেকটিভ সার্জারি কি? এটা হচ্ছে লেজারের মতো এক ধরনের রে ইউজ করে, মানে যদি আমাদের ওই যে বললাম কর্নিয়ার যদি আকৃতি পরিবর্তন হয়ে যায়, সেক্ষেত্রে তো দৃষ্টিজনিত সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে ওই কর্নিয়ার আকৃতিকে নির্দিষ্ট ইয়েতে আনার জন্য এক ধরনের রে ইউজ করে আহ, সেই সার্জারিটা করা হয়, এটাকে রিফ্লেকটিভ সার্জারিও বলা হয়। তো আমি একটু আগে বলেছিলাম যে কর্নিয়ার পিছনে যদি বিম্ব সৃষ্টি হয়, বা যদি সামনে সৃষ্টি হয়, দেখেন এখানে আমার ছবিতে দুইটা ছবি আছে। এই ছবিতে দেখেন উপরের আই বলটাতে যেখানে দুইটা রশ্মি ছেদ করেছে, এফ লেখা, এফ, এখানে বিম্বটা সৃষ্টি হচ্ছে, তার মানে কর্নিয়া হচ্ছে পিছনে, মানে কর্নিয়ার একদম সামনে সৃষ্টি হয়ে গেছে, আর যেখানে সেখানে হচ্ছে কর্নিয়া। তো এই ক্ষেত্রে কিন্তু ওই ব্যক্তি স্পষ্ট দেখতে পাবেন না। হ্যাঁ, আবার বি ছবিতে বিম্বটা সৃষ্টি হওয়ার কথা ছিল আর যেখানে সেখানে, কিন্তু এটা সৃষ্টি হচ্ছে একদম পিছনে, কর্নিয়ার পিছনে। কাজে এই ক্ষেত্রেও ওই ব্যক্তি স্পষ্ট দেখতে পাবেন না। তাহলে এটা কখন ঘটতে পারে হচ্ছে যদি চোখের যে লেন্সের যদি ক্ষমতা কমে যায়, সেক্ষেত্রে হতে পারে, কিংবা বেড়ে গেলেও কিন্তু হতে পারে। ক্ষমতা যদি সবসময় চোখের লেন্সের কমে যায়,
তা না, বাড়তেও পারে। চোখের ক্ষমতা বেড়ে গেলে বা কমে গেলেও হতে পারে। কিংবা আমাদের যে আইবল আছে, আইবলে যদি ব্যাসার্ধ মানে বেড়ে যায় অথবা কমে যায়, অথবা আইবল কিন্তু কখনো কখনো বড় হতে পারে, আবার ছোট হতে পারে। দুই ধরনের ক্ষেত্রে কিন্তু এই চোখের দৃষ্টিজনিত সমস্যা হতে পারে। এখন অনেকের কাছে এটা মনে হতে পারে যে হোমিওপ্যাথি ওষুধ আবার কি করে চোখের দৃষ্টিজনিত সমস্যার সমাধান করে। দুনিয়ার মানুষ তো চোখের সার্জারি করে, তারপর চশমা পরে চোখের মানে ইয়ে ঠিক করে। আসলে চশমা পরা এটা চোখের ত্রুটি কখনো সমস্যার সমাধান না। এটা হচ্ছে সাময়িক একটা আপনাকে রাস্তা দেখে দেওয়া, যা আপনি মানে দূরে দেখতে পাচ্ছেন না। কেন দূরে দেখতে পাচ্ছেন না? দূরে দেখতে পাচ্ছেন না এই জন্য যে আপনার বিম্বটা হচ্ছে রেটিনার পিছনে সৃষ্টি হচ্ছে। তাহলে ওই বিম্বটাকে যদি টেনে আপনি রেটিনার উপরে এনে দিতে পারেন, তাহলে তো আপনি স্পষ্ট দেখতে পারেন। এই টেনে আনার জন্য হচ্ছে যদি আপনি একটা যত শক্তি আপনার লেন্সের হয়তো বেড়ে গেছে, ওই মাইনাস পাওয়ার দিলে তখন সেটা কমে যাবে, মাইনাস পাওয়ারের লেন্স পড়লে। কাজেই কমে গেলে তখন কি হবে, সেটা পিছনে সৃষ্টি না হয়, তখন এটা ওই ঠিক জায়গা মতো সৃষ্টি হবে। তো কাজেই ওই যে পাওয়ারফুল চশমা, এটা কিন্তু আসলে চোখের ট্রিটমেন্ট না, এটা হচ্ছে একটা সাময়িক সলিউশন। এটা কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট না। এখন মানে যেটা অনেকের কাছে মনে হইতে পারে বা অনেকে বলেও যে মানে হোমিওপ্যাথি ওষুধ আবার চোখের পাওয়ার কি ঠিক করে নাকি? হ্যাঁ, ঠিক করতে পারে। তার কারণ হচ্ছে ওই যে বললাম যে আপনি কোন কারণে একজন ব্যক্তি দূরে দেখতে পাচ্ছে না বা কাছে দেখতে পাচ্ছে না, সেই কারণটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে সেটার জন্য তো নির্দিষ্ট মেডিসিন আছে। তো আপনি সেই মেডিসিন মানে পেশেন্টকে খাওয়ান। ওই মেডিসিন কিন্তু আপনার আই বলের সেই সমস্যাটার সমাধান করতে পারে। এবং সেই সমস্যার সমাধান করলে ওই যে বললাম যে আই বল বড় হয়ে গেলেও তো এই সমস্যা হতে পারে। তা আই বলকে যদি ছোট করে মানে নির্দিষ্ট ব্যাসার্ধতে আনা যায়, তাহলে তো তার সেই ত্রুটি থাকবে না। কিংবা যদি ছোট হয়ে যায়, সেটাকেও যদি মানে বড় করা সম্ভব হয় মেডিসিনের মাধ্যমে, তাহলে সেই ত্রুটি থাকবে না। তো কাজেই মেডিসিন কেন সমস্যার সমাধান করতে পারবে না? বাট আহ, ওই যে বললাম যে চশমা, এটা কিন্তু মেডিসিনও না, এটা আসলে একটা পারফেক্ট ট্রিটমেন্টও না, এটা হচ্ছে একটা সাময়িক সমাধান। ওই যে বললাম যে সাময়িকভাবে দেখার একটা ব্যবস্থা করে দেওয়া। এখন বলতে পারেন যে সানি, চোখের সানির কি হোমিওপ্যাথি মতো আমাদের চিকিৎসা আছে? হ্যাঁ, আছে। চোখের সানি উইদাউট অপারেশন কিন্তু সানি চিকিৎসা করা যায়। আমি নিজেও অনেক মানে পেশেন্টের চোখের সানি ভালো করেছি। তো কাজে এটা আমি বলতেও পারি যে হ্যাঁ, হয়, চিকিৎসা হয়। সো এটা হচ্ছে আপনারা মেডিসিন সাবজেক্ট যখন পড়বেন বা পড়তেছেন অলরেডি, আপনাদের ওই মেডিসিন গুলো যখন আসবে, তখন আপনারা এটা ভালোভাবে জেনে নেবেন। এবং ভালোভাবে জানলে বা স্টাডি করলে আপনারা নিজেরাও কিন্তু সেই চিকিৎসাগুলো করতে পারবেন। তো এগুলো অলরেডি বলেছি যে হ্রস্বদৃষ্টি বা ক্ষীণদৃষ্টি বা মাইওপিয়া, এগুলো সম্পর্কে অলরেডি বলে ফেলেছি। তো কারণের মধ্যে আরেকটু বলি। যেমন চোখের লেন্সের অভিসারী শক্তি যদি বেড়ে যায়, ওই যে একটু আগে বললাম যে লেন্সের ক্ষমতা যদি বেড়ে যায়, সেক্ষেত্রেও এই ত্রুটি হতে পারে, এই যে ক্ষীণদৃষ্টিজনিত ত্রুটি। আর কোনো কারণে যদি অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে যায়, অর্থাৎ আপনার আইবলটা যদি বড় হয়ে যায়, আহ, তাহলেও কিন্তু এই ত্রুটি হতে পারে। চোখের যে গোলক গোল বলটা, এই বলটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে অনেকের কিন্তু বড় হয়ে যায়, চোখ বড় বড় হয়ে যায়। দেখবেন চোখ বড় হয়ে যায়, চোখের পাতাগুলো ঝুলে যায়। তো এই আইবল যদি ব্যাসার্ধ বেড়ে যায়, তাহলে এই ত্রুটি হতে পারে। তো এই ক্ষেত্রে চশমা আহ, এবং আপনি একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে যদি কোনো পেশেন্টকে চশমা প্রেসক্রাইব করতে চান, এটা অপরাধের কিছু না। কারণ বললাম তো, চশমা তো কোনো অ্যালোপ্যাথি মেডিসিন না। এটা তো হচ্ছে একটা কি বলবো যে একটা সাময়িক বা অল্টারনেট একটা সলিউশন। যে হ্যাঁ, আপনার লেন্সের ক্ষমতার এতটুকু ঘাটতি বা ক্ষমতা বেশি, সেটাকে সে অনুসারে কমায় দেওয়া বা বাড়ায় দেওয়া অল্টারনেট একটা ব্যবস্থা। যেমন স্টেথোস্কোপ দিয়ে প্রেশার মাপা, এটা যেমন শুধু অ্যালোপ্যাথি ডাক্তাররাই মাপতে পারবে এমন কোনো কথা না, এটা হোমিওপ্যাথি ডাক্তার মাপতে পারবে, কারণ এটা তো কোনো মেডিসিন না। ঠিক আপনিও যদি একজন পেশেন্টকে চশমা প্রেসক্রাইব করতে চান, তাহলে এটা আপনিও পারবেন। এটা কিন্তু এমন না যে এটা অ্যালোপ্যাথি ডাক্তারই প্রেসক্রাইব করতে পারবে। সেজন্য আপনাকে ওই যে কি লাগবে, আপনাকে সেই টুলস গুলো লাগবে। কারণ আপনাকে তো নির্ণয় করতে হবে যে পেশেন্টের কত পাওয়ারের চশমা লাগবে, সেটা নির্ণয় করতে হবে। সেই টেকনিক গুলো শিখতে হবে, জানতে হবে। এবং সেটা খুব জটিল কিছু না। সেটার জন্য ওই যে একটা চশমা ফ্রেম
ইউজ করা হয় যে ফ্রেমের মধ্যে গ্লাস লাগানো থাকে না, বাট ওই যে বিভিন্ন পাওয়ারের যে গ্লাস বা লেন্স গুলা, ওই লেন্স গুলো ওখানে বসানো যায় ওই ফ্রেমটার মধ্যে। তো আপনার এই ফ্রেম লাগবে, এবং কমনলি সাধারণত মানুষের একটা রেঞ্জ থেকে যে কত পাওয়ার থেকে কত পাওয়ারের সমস্যাগুলো হয়ে থাকে প্লাস এবং মাইনাসের, সেই পাওয়ারের লেন্সের সেট লাগবে আপনার পুরো এক সেট। আর হচ্ছে একটা বোর্ড লাগবে, রিডিং বোর্ড, যেটা প্রথমত আপনি স্টাডি করার জন্য যে ওই পেশেন্ট মানে ওই লেখাগুলা থেকেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে তার আসলে আহ, মানে তার দৃষ্টি প্লাস নাকি মাইনাস, বা কতটুকু পর্যন্ত সে স্পষ্ট দেখতে পায়। হ্যাঁ, একটা নির্দিষ্ট দূরে পেশেন্টকে বসিয়ে আপনি যখন পড়াবেন ওই বোর্ডে, সে প্রথম বড় অক্ষর, তারপরে একটু ছোট অক্ষর, তারপরে একটু ছোট অক্ষর, প্রত্যেকটা লাইনেরই কিন্তু একটা ডিস্টেন্স আছে। মানে মনে করেন যদি সে থার্ড লাইন পর্যন্ত পড়তে পারে, এই থার্ড লাইন মানে সে আসলে তার দৃষ্টিশক্তি কত দূরত্ব পর্যন্ত স্পষ্ট দেখতে পায়, ওইটার একটা ইয়ে আছে, স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে, যা আপনি বুঝে বলবেন যে হ্যাঁ, সে এই থার্ড লাইন পর্যন্ত পড়তে পারছে, তার মানে সে এত মিটার পর্যন্ত সে স্পষ্ট দেখতে পায়। তারপর হচ্ছে এবার আপনি তাকে ওই চশমার ফ্রেমটা পরে আপনি ওই যে প্লাস না মাইনাস সেটা আপনি বুঝে বলবেন। দেন হচ্ছে আপনি ওইটা তো বুঝে ফেলেননি। এবার যদি দেখেন যে তার প্লাসের প্রবলেম, এবার আপনি প্লাসের যে পাওয়ারের লেন্স গুলা, ওইগুলা আপনি বসে বসে আপনি কনফার্ম হবেন যে হ্যাঁ আপনি কি স্পষ্ট দেখতে পাচ্ছেন, এবং উনি যেটা দেওয়ার পর বলবো যে হ্যাঁ এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, তখন আপনি আবার তাকে ওইটা পড়ানো অবস্থায় পড়াবেন, ওই বোর্ড পড়াবেন। দেখবেন যে উনি গড় গড় করে পড়তেছে, তার মানে আপনি কনফার্ম হয়ে গেলেন যে হ্যাঁ আপনি তো ওই যে কত পাওয়ারের ওখানে লেন্সটা বসিয়েছেন। তখন আপনি প্রেসক্রিপশনে লিখে দেবেন যে তার হয়তো এই যে প্লাস এত পাওয়ারের চশমা লাগবে। এবার উনি চশমার দোকান থেকে গিয়ে উনি চশমা বানিয়ে নিবে, অসুবিধা কি? কাজে এটুকু কিন্তু আপনি একজন হোমিওপ্যাথি ডক্টর হিসেবে আপনি ইচ্ছা করলে, যদি আপনি মানে সিদ্ধান্ত নেন যে আমি বেশি বেশি মানে চোখের পেশেন্ট দেখবো বা এটার উপর দক্ষতা অর্জন করেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের টুলস বা ছোটখাটো মেশিনারিজ গুলা আপনি যদি রাখেন আপনার চেম্বারে, তাহলে আপনি কিন্তু আই প্রবলেমের যে পেশেন্ট আপনি দেখতে পারবেন, এবং মোটামুটি মানে অনেক ধরনের আই সমস্যার পেশেন্টকেও আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন। হয়তো খুব বড় ধরনের ইয়েগুলো পারবেন না, কিন্তু মোটামুটি যে সমস্যাগুলো হয়ে থাকে এগুলো আপনি পারবেন, ভালো দিতে পারবেন। দূরদৃষ্টিজনিত ত্রুটি যেটা, এটা হচ্ছে অভিসারী ক্ষমতা যদি আহ, কমে যায়, অর্থাৎ ডিম্বটা যেখানে সৃষ্টি করার কথা সেখানে সৃষ্টি না করে দূরে সৃষ্টি করবে, কারণ ফোকাস দূরত্ব বেড়ে যায়। আর অপরপক্ষে যদি আমাদের আইবলের ব্যাসার্ধ কমে যায়, এই দুই কারণেও কিন্তু এই দূরদৃষ্টিজনিত ত্রুটি হয়ে থাকে। তাহলে আমি এতক্ষণ মানে যে আলোচনাগুলো করলাম, এগুলো সবই কিন্তু কাছে দূরে অথবা কাছে দূরে উভয়টাই, অথবা চোখের ছানি, এগুলো নিয়ে কথা বলছি। এছাড়া তো চোখের আরো কিছু মানে ত্রুটি আমরা অনেক সময় শুনতে পাই। সেটা হচ্ছে অনেকে হঠাৎ করে বলে যে চোখ উঠছে, অথবা চোখ চুলকাচ্ছে, চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে পানি পড়ে, এই ধরনের সমস্যার কথাও কিন্তু বলে। তো এগুলো কিন্তু সাময়িক সমস্যা। তো এই সমস্যাগুলা সাধারণত বলা হয় অ্যালার্জিক কনজাংটিভাইটিস। অ্যালার্জি কনজাংটিভাইটিস বলতে মানে অ্যালার্জি কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। হ্যাঁ, আমাদের শরীরে অনেক ধরনের কিন্তু অ্যালার্জি আছে। আমরা কিছু কিছু অ্যালার্জির তো নাম জানি, এই যে কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি। হ্যাঁ, এছাড়াও ফুড অ্যালার্জি আছে, মানে খাবার দাবার থেকে অনেকের যেমন চুলকানি হয়। হ্যাঁ, আবার দেখা গেছে ঠান্ডা জনিত কারণে অনেকের মানে সর্দি কাশি হয়, মানে বেশিরভাগ সময় সর্দি থাকে। আবার অনেকের ডাস্ট থেকে হাঁচি দেয়। আবার অনেকে দেখা গেছে খাবার দাবার থেকে চুলকানি হয়, স্কিনে ফুসকুড়ি উঠে। এই ধরনের। তো এই ধরনের অ্যালার্জি ছাড়াও দেখা যায় অনেকের কিন্তু চোখেও অ্যালার্জি হয়, যে আহ, দেখা গেছে যে পুঁইশাক খেলো, পিলপিল করে চোখ চুলকানি শুরু করলো। কিংবা অনেকের এরকম আছে যে অতিরিক্ত ঠান্ডা লাগলে তখন দেখা গেছে চোখ লাল হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তেছে, এই ধরনের। তো এগুলো হচ্ছে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এছাড়াও ব্যাকটেরিয়া সংক্রমিত হলেও কিন্তু কনজাংটিভাইটিস হতে পারে। সেক্ষেত্রে চোখ লাল হতে পারে, চোখে ওই যে কেতুর বলি আমরা, যে চোখের কর্নারে মানে সাদা সাদা পুজের মতো জমা হয়।
আঠা আঠা পুঁজের মতো জমা হয়। তো এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া জনিত, মানে ব্যাকটেরিয়ার কারণে যদি ইনফেকশন হয় আর কি, ব্যাকটেরিয়া জনিত কনজাংটিভাইটিস। তো এইটাও কিন্তু চোখের সমস্যা। এখন এই ধরনের সমস্যার জন্য কিন্তু আমাদের মেডিসিন আছে। হুম, চোখের মেডিসিন আমি যেমন 2-3টা বলছি, এছাড়াও আরো মেডিসিন আছে, ইউফ্রেশিয়া আছে চোখের জন্য। হ্যাঁ, লিলিয়াম টিক আছে, চোখের মেডিসিন আছে। আপনারা মেডিসিন সাবজেক্ট যখন পড়বেন তখন অবশ্যই যিনি মেডিসিন সাবজেক্টের শিক্ষক উনি মেডিসিন নিয়ে আলোচনা করবেন ভালোভাবেই, এবং আপনারা এগুলা মনোযোগ দিয়ে পড়বেন। নিজেরাও আরো স্টাডি করতে হবে, শুধু মানে ক্লাসের লেসনেই এনাফ না, নিজেরাও আরো স্টাডি করতে হবে। যাই হোক, তো এটাও আরেক ধরনের চোখের সমস্যা। তাহলে আমি কিন্তু বেশ কিছু সমস্যার কথাই বলেছি। এখন আমরা দেখি যে অ্যালার্জি জনিত, যেহেতু বললাম যে প্রায়শই অনেক মানুষ এই যে অ্যালার্জি জনিত কনজাংটিভাইটিস এটার সম্মুখীন হন। তো কোন ধরনের মেডিসিন গুলো সাধারণত আছে, যেগুলা অবশ্যই আপনারা সিমটম অনুসারে যেটা যায় সেটাই প্রেসক্রাইব করবেন। তো মেডিসিন গুলো আমি বলছি জাস্ট, যেমন অ্যাপিসমেল। হ্যাঁ, অ্যাপিসমেল হচ্ছে যদি তীব্র বা যন্ত্রণাদায়ক অ্যালার্জি হয়ে থাকে, অর্থাৎ চোখের পাতা যদি ফুলে যায়, হুম, অথবা দেখা যায় চোখ থেকে পানি পড়ছে, এই ধরনের ক্ষেত্রে অ্যাপিসমেল ইউজ করতে পারেন। তারপর ইউফ্রেশিয়া তো বললাম একটু আগেই। যদি ঝাঁঝালো বা এসিটিক টাইপের পানি নির্গত হয় চোখ থেকে, বা চোখ জ্বালা করে খুব, এ ধরনের ক্ষেত্রে হচ্ছে ইউফ্রেশিয়াটা খুব ভালো কার্যকর। এছাড়া আজেন্টাম নাইট্রিকাম আছে। আহ, এটা যদি চোখ থেকে ওই যে পুজের মতো বের হয়, যেটা বললাম একটু আগে, আমরা কেতুর বলি, তাহলে সেক্ষেত্রে আর্জেন্টাম নাইট বা আর্জেন্টাম নাইট্রিকাম এটা খুব ভালো কাজ দেয়। রুটা জি আছে, আহ, যেটা অনেক সময় হঠাৎ করেই, মানে যখন এই ধরনের ডিজিজ আক্রান্ত, অনেকে বলে যে হঠাৎ করে আমার চোখে মনে হয় কি যেন একটা পড়লো, চোখে একটু মানে আশ আশ বা কিছু মনে হচ্ছে ঘাই মারতেছে এরকম লাগতেছে, বা মনে হচ্ছে কিছু কণা যেন লাগতেছে, তারপর চোখ লাল হয়ে যায়। এই ধরনের যদি সিমটম গুলা বলে থাকে তাহলে হচ্ছে রুটা জি ইউজ করা যেতে পারে। তাছাড়াও আছে পালসিটিলা, যদি চোখ দিয়ে মানে হলুদ টাইপের পাতলা স্রাব নির্গত হয় বা চোখ চুলকায়, হ্যাঁ, চোখের পাতাতে দানা দানা বেঁধে আছে এরকম মনে হয়, তাহলে হচ্ছে পালসিটিলা এটা খুব ভালো কার্যকরী ঔষধ। তো আমি প্রথম দিকে বলেছিলাম যে কিছু খাবার আছে যেগুলা আমাদের চোখের জন্য উপকারী ভিটামিন বহন করে। এই খাবারগুলো কি, যেগুলো আসলে আমাদের চোখের জ্যোতির জন্য ভালো, যেমন পালং শাক। চোখ চোখের জ্যোতি ভালো রাখার জন্য বা চোখের জ্যোতি বাড়ানোর জন্য ভালো কার্যকরী একটা শাক। এছাড়া বেরি ফল, তারপর স্ট্রবেরি, হ্যাঁ, ব্লুবেরি, এগুলো চোখের জন্য খুবই উপকারী। তারপর হচ্ছে পেঁপে। পেঁপে কিন্তু খুব ভালো, কারণ এটা বিটা ক্যারোটিন আছে। ভিটামিন সি জাতীয় খাবার, আমলকি বা আরো অনেক সি জাতীয় ফল আছে, ওগুলো তারপর ভিটামিন ই, এগুলো চোখের জন্য উপকার। তারপর কলা, মিষ্টি আলু, এগুলো কিন্তু চোখের জ্যোতি বাড়ায়। হ্যাঁ, তো স্পেশালি আমি অলরেডি ফিশের কথা বলেছি, যে যদি চোখে ঝাঁঝালো বা এসিডিক টাইপের পানি নিঃসৃত হয় চোখ থেকে, এবং চোখ জ্বালা করে এবং প্রদাহ হয়েছে এরকম মনে হয়, পুজ পড়ে, পুজ পড়লে আর্জেন্টাম নাইট ইউজ করতে পারেন। আর যদি ওই যে এসিটিক টাইপের বা ঝাঁঝালো যদি স্রাব নির্গত হয়, তাহলে হচ্ছে ইউফ্রেশিয়া ইউজ করতে পারেন। এই হচ্ছে আজকে আহ, দৃষ্টিজনিত বিভিন্ন ধরনের ত্রুটি এবং কিছু সমাধান নিয়ে আমি আলোচনা করলাম, যেগুলো আমার মনে হয় আপনাদের প্রফেশনাল লাইফে খুবই কাজ দিবে। এবং কিছু মেডিসিন নিয়েও আমি আপনাদেরকে ধারণা দিলাম। তারপরে আরো বিশদভাবে আপনারা মেডিসিন গুলো পড়লে জানতে পারবেন। সেই সাথে আপনারা চোখ নিয়ে যদি আরো স্পেশালি অ্যানাটমিতে পড়েন তাহলে আরো ব্যাপকভাবে জানতে পারবেন। মানে আমি তো আসলে এটা পড়েছি ফিজিক্স, ফিজিক্সের মধ্যে চোখের একটু লেসন আছে, তাই আমি একটু বললাম। কিন্তু তারপর আপনারা অ্যানাটমিতে চোখ সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবেন। আর মেডিসিন সাবজেক্টে হচ্ছে আপনারা উপযুক্ত সিমটম অনুসারে মেডিসিন কি হবে, মানে কোন ধরনের সিমটম থাকলে কোন মেডিসিন অ্যাপ্লাই করবেন, বা একজন পেশেন্টের ত্রুটিটা কোন ধরনের ত্রুটি, সে সম্পর্কে আমি মোটামুটি ধারণা দিয়েছি। আশা করি আপনাদের হেল্প হবে। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন।
আপনাদের কোনো প্রশ্ন আছে? রেকর্ডিং অফ করব? হ্যাঁ, যদি প্রশ্ন না থাকে তাহলে রেকর্ডিং অফ করে দেন। কারো প্রশ্ন আছে?